Dear viewers, welcome back to my channel English Grammar CSCR. আমি বরাবরের মতো আজ নতুন একটি প্যাসেজ নিয়ে এসেছি, যে প্যাসেজটি রাইট ফর্মস অফ ভার্ব দিয়ে কমপ্লিট করতে হবে। আর আমি জানি রাইট ফর্মস অফ ভার্ব সাধারণভাবেই তোমাদের জন্য একটু হলেও টাফ আইটেম, আর সেখানে প্যাসেজ হলে তো কোনো কথাই নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই। আমি আজ তোমাদের এই প্যাসেজটি যেভাবে প্র্যাকটিস করে শেখাবো, আশা করি তোমরা নতুন কোনো প্যাসেজ প্র্যাকটিস করতে গিয়ে খুব একটা পেরেশানিতে ভুগবে না। আর শিক্ষার্থী বন্ধুরা, সেজন্য আমি আহ্বান করতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে এসেছে তাদের অশেষ ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরু করা যাক আমাদের এই নতুন প্যাসেজটি। দেখো কি বলছে, জেরি ইজ অ্যান অরফ্যান। জেরি ইজ অ্যান অরফ্যান। আমি বরাবরের মতো বলতে চাই, যে কোনো কন্টেক্সচুয়াল বা প্যাসেজ রিলেটেড আইটেম প্র্যাকটিস করতে হলে, ইজিলি প্র্যাকটিস করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে প্যাসেজটি থরোলি এ টু জেড একবার পড়ে নিতে হবে। এতে করে কি হবে, এমন অনেক ওয়ার্ড থাকতে পারে যেগুলো অজানা রয়েছে। এই থরোলি রিডিং পড়লে আমরা কনটেক্সটটির থিম বুঝতে পারবো, আর এই থিমটি একবার ধরতে পারলে আশা করি ওই প্যাসেজের আননোন অনেক ওয়ার্ড তোমাদের জানা হয়ে যাবে, এবং সেক্ষেত্রে রাইট ফর্মস অফ ভার্ব প্র্যাকটিস করতে বা অনুশীলন করতে খুব একটা পেরেশানি হবে না। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি থরলি একবার রিডিং পড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, সাথে সাথে যদি কোথাও কোনো আননোন ওয়ার্ড আছে বলে মনে হয়, আমি সেটিও এক্সপ্লেইন করার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, জেরি ইজ অ্যান অরফ্যান। অরফ্যান শব্দটি অনেকের কাছে নতুন হতে পারে, বাট অরফ্যান মানে কি? অরফ্যান এতিম, অর্থাৎ চাইল্ড হুইচ ইজ প্যারেন্টলেস, যেসব সন্তানদের বাবা মা নেই, বা তাদের বাবা মা অলরেডি কি পরলোক গমন করেছেন, তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বা দেখা গেল এমনও হতে পারে যে কোনো একজন সন্তান জন্মলাভ করার পর তার পিতা বা মাতাকে নাও দেখে থাকতে পারে। কেমন? তো সেক্ষেত্রে দেখা যাক আমরা ব্যবহার করে থাকি কি, অরফ্যান বা এতিম। অর্থাৎ এখানে জেরি ইজ অ্যান অরফ্যান, জেরি নামক এক এতিম সম্পর্কে এই টেক্সটটি বা কনটেক্সটটি বা প্যাসেজটি বর্ণনা করা হয়েছে। হি ব্লাঙ্ক নাম্বার এ কাম টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4। তাহলে যখন এটি বর্ণনা করা হচ্ছে কি, তখন সে কি এতিমখানায় এসেছে? না, যখন বর্ণনা করা হয়েছে তার আগে এসেছে, এবং সেটি এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে অ্যাট দ্য এজ অফ 4, 4 বছর বয়সে সে এতিমখানায় এসেছে। স্বাভাবিকভাবে কোনো একটি ঘটনা, কোনো একটি ক্রিয়া যখন উপস্থাপন করা হয়, যখন বর্ণনা করা হয়, যদি সেই পয়েন্ট থেকে তার আগে কাজটি অলরেডি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করে থাকি? সাধারণত কি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। তো তাহলে এ নাম্বার কি হচ্ছে এখানে? কাম এর পাস্ট ফর্ম কি হচ্ছে? কেম। কামের পাস্ট ফর্ম কেম। আমরা জানি কি, কাম কেম কাম, কাম কেম কাম। তাহলে অলরেডি একটা অ্যান্সার আমরা করে ফেলছি, সেটা যে কি, এ নাম্বার হবে কি কেম টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4। সে এতিমখানায় 4 বছর বয়সে এসেছিল। হি লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি মানে সেই নিষ্পাপ কালে। অর্থাৎ নিষ্পাপ কালে মানে কি, যখন কোনো ছেলে মেয়ে তেমন একটা বুঝতে শেখে না, কথা বলতে শেখে না, তাই না?
এমনও হতে পারে যে খুব একটা সে হাঁটতে বা দৌড়াতেও জানে না। এই ধরনের এজকে বলা হচ্ছে কি ইনফ্যান্সি, অর্থাৎ সেই ইনফ্যান্সিকালে বা সেই নিষ্পাপ শিশুকালে সে তার বাবা মাকে হারিয়েছে। তাহলে এর ধারাবাহিকতায় এখানে বিতে আসছে কি সিম্পল পাস্ট, দ্যাট মিন্স লস। এর সিম্পল পাস্ট লস্ট, লস, লস্ট, লস্ট। ওকে, লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, সে তার সেই নিষ্পাপ শৈশবকালে তার বাবা মাকে হারিয়েছে। দেন হি ব্লাঙ্ক কমিট টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ। এরপরেই এই যে যখন সে এতিমখানায় চলে আসে, আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে তখন সে আর এতিমখানা থেকে চলে যায় না। তাকে নিয়েই বা যাবে কে, তার তো কোনো অভিভাবক ছিল না। তখন থেকে সে মনে করে যে সে এতিমখানায় থেকে যাবে বা এতিমখানারই সে যত্ন নেবে বা এতিমখানার টেক কেয়ার করবে, ঠিক আছে। এই মর্মে সে কমিটমেন্ট দেয় বা সে প্রতিশ্রুতিবদ্ধ হয়। দেন হি কমিট। এখন এই যে কমিট, এখন যদি এখানে বলি সিম্পল পাস্ট হিসেবে তাহলে কমিটেড, ঠিক আছে, কমিটেড। এখানে এমন অনেক ভার্ব রয়েছে যে ভার্বগুলো কি কখনো কখনো অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। পাস্ট, যেমন ধরো আই অ্যাম ইন্টারেস্টেড ইন টিচিং ইংলিশ, হি ইজ নট ইন্টারেস্টেড ইন স্পোকেন ইংলিশ, হি ইজ নট ইন্টারেস্টেড ইন স্পোকেন ইংলিশ, ইজ ইন্টারেস্টেড, ঠিক আছে। তারপর ধরো উই আর অ্যামিউজড, উই আর অ্যামিউজড অ্যাট হিজ প্রেজেন্টেশন, উই আর ওয়ান্ডার্ড, অর্থাৎ এখানে ভার্বস অফ পারসেপশন, এই যে ফিল, অ্যামিউজ, ওয়ান্ডার, থান্ডার, সারপ্রাইজ, তেমনিভাবে এখানে এই কমিট শব্দটিও কি হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং সেটিও হতে হলে এখানে কি করতে হবে, সিম্পল পাস্টের ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখব, ওয়াজ কমিটেড। কী হবে, ওয়াজ কমিটেড, অর্থাৎ সি নাম্বারের উত্তরটি আসছে ওয়াজ কমিটেড। হি ওয়াজ কমিটেড টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, অর্থাৎ এতিমখানার পরিচর্যার কাজে সে থাকবে, এই মর্মে সে দৃঢ় প্রতিজ্ঞ হয়, সে প্রতিশ্রুতি দেয়, সে কমিটমেন্ট দেয়। হি কুড হার্ডলি, নেক্সট হি কুড হার্ডলি, এই যে উড, কুড, মাইট, শুড, উড, মাস্ট, এগুলো কি মডাল অক্সিলারিজ। এই মডাল অক্সিলারিজের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়ে থাকে, দ্যাট মিন্স V1। তাহলে কুড, যেহেতু এখানে কুড আছে, তাহলে আমি এখানে ডি এর প্রেজেন্ট, এখানে ডিতে প্রেজেন্ট ফর্ম রিকালেক্ট এর প্রেজেন্ট ফর্ম কী ব্যবহার করব, রিকালেক্ট। রিকালেক্ট অলরেডি ব্র্যাকেটে যে ওয়ার্ডটি থাকে সেটা কিন্তু V1 হিসেবেই রয়ে যায়, অর্থাৎ এখানে নতুন কোনো ওয়ার্ড আমাকে সার্চ করতে হয় না, নতুন কোনো ফর্ম সার্চ করতে হয় না। তাহলে হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি, সে তার বাবা মার স্মৃতি খুব একটা তার মনে পড়ে না। ইনস্পাইট অফ হিজ, ই নাম্বার শুনে দেখো, ইনস্পাইট অফ হিজ বি অ্যান অরফ্যান, এখানে হিজ, মাই, ইয়োর, দেয়ার, এগুলো তো সাবজেক্টিভ ফর্ম না, এগুলো কি পজিটিভ ফর্ম। আর যে কোনো পজিটিভ ফর্মের পরে যদি নর্মালি কোনো ভার্ব চলে আসে, সেই ভার্বটি অবশ্যই এখানে সাবজেক্ট, পারসন, নাম্বার, টেন্সকে ফলো না করে কি নন ফিনিট ভার্ব হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এখানে চলে আসবে। আর বি এর প্রেজেন্ট পার্টিসিপলটি হচ্ছে কি বিং, হ্যাঁ পাস্ট পার্টিসিপল কি বিন, বিং, বিন। তাহলে ই নাম্বার শূন্যস্থানে এখানে আসছে হিজ বিং অ্যান অরফ্যান, অর্থাৎ এতিম হওয়া সত্ত্বেও হি হ্যাড ডেভেলপড আ স্ট্রং ফ্যাব্রিক অফ মরালিটি, স্ট্রং ফ্যাব্রিক অফ মরালিটি, সে একটা শক্ত নৈতিকতার জাল বেঁধেছে, নৈতিকতার জাল বুনেছে। অর্থাৎ সাধারণত যেসব বাচ্চা কাচ্চার
কি বাবা মা থাকে না, বা পরিবারে মানুষ হয় না, রাস্তাঘাটে মানুষ হয়, স্টেশনে মানুষ হয়, তাদের মরালিটি চর্চা খুব একটা স্ট্রং হওয়ার কথা না। কারণ এই মরালিটির শিক্ষাটা তাদের যারা দিবেন তারাই তো নেই। সবচেয়ে বড় শিক্ষক ওই বাচ্চাটির কে? বাবা মা, তাই না? এই বাবা মাই তো নেই, তাহলে তাকে মরালিটি চর্চাটা কে করাবে? কিন্তু জেরির ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটি হয়েছে, অর্থাৎ জেরি এতিম হওয়া সত্ত্বেও মরালিটি চর্চাটা ভালোই করেছে। তাহলে এখানে কী হলো? ই নাম্বার বিং inspired, he had developed a strong fabric of morality and his morality, F number শূন্যস্থান দেখো, draw him close to the writer। এই যে তার নৈতিকতা, তার যে দৃঢ় নৈতিকতা, এই দৃঢ় নৈতিকতা রাইটারকে, লেখিকাকে মুগ্ধ করেছিল। আর তাই কি হয়েছে? লেখিকার খুব ক্লোজ হতে পেরেছে সে, তাই না? তাহলে এখানে যে ভাবটি, অর্থাৎ এফ নাম্বারের ভাবটি আসতেছে কি? ড্র। তাহলে ড্র, তো এখানে সাবজেক্ট হিজ মরালিটি, হিজ মরালিটি কি? এখানে সাবজেক্ট, কাজেই ড্র সিম্পল পাস্ট টেন্স হিসেবে এর পাস্ট ফর্ম আসছে কি? ড্রেও, অর্থাৎ এফ নাম্বার আসছে কি? ড্রেও হিম ক্লোজ টু দ্য রাইটার, দ্য রাইটার ইমপ্রেস ওয়াজ উইথ হিম, দ্য রাইটার ইমপ্রেস ওয়াজ উইথ হিম। কিছুক্ষণ আগেও কিন্তু তোমাদের বলেছি যে কি ওয়ান্ডার, সারপ্রাইজ, ইন্টারেস্ট, অ্যামিউজ, এই যে ভার্ব অফ পারসেপশন, অর্থাৎ যেসব ভার্ব কি মানে ফিলিংসগুলোকে জাগিয়ে তোলে, এই ধরনের ভার্ব সাধারণত কি পাস্ট পার্টিসিপল হয়। আর পাস্ট পার্টিসিপল অর্থাৎ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, সেই সাথে যেহেতু এখানে সাবজেক্ট রয়েছে দ্য রাইটার, কাজে এখানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা কি নেব? অ্যামিজ আর ওয়াজ আর। যেহেতু এখানে কনটেক্সটটি কি পাস্ট টেন্সে রয়েছে, কাজেই এখানে অবশ্যই অ্যামিজ আর না হয়ে কি ওয়াজ আর। তো রাইটার, দ্য রাইটার কি সিঙ্গুলার, তাহলে ওয়াজ ইমপ্রেসড উইথ হিম। তাহলে জি নাম্বার শূন্যস্থান দাঁড়াচ্ছে কি? ওয়াজ ইমপ্রেসড উইথ হিম। হ্যাঁ, তোমরা প্রায় যেটা ভুল করে থাকো, এই যে এখানে প্রিপোজিশন উইথ, হয়তোবা যদি বাই থাকতো অনেকে হয়তো ভুল করতো না যে এটি প্যাসিভ ভার্ব হতে পারে, কিন্তু বাই ছাড়াও অনেক ভার্ব প্যাসিভ হতে পারে। তার প্রমাণটি এখানে কী হচ্ছে? দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড, লেখক বা লেখিকা কি অভিভূত হয়েছিলেন, এখানে তারা এই লেখক ইমপ্রেসড উইথ হিম, তার দ্বারা বিমুগ্ধ হয়েছিলেন কি? তার দ্বারা মানে তার নৈতিকতা দ্বারা। দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড উইথ হিম। শি স্টার্টেড, এই নাম্বার শূন্যস্থান দেখো, শি স্টার্টেড শো অ্যাফেকশন ফর হিম। তো স্বাভাবিকভাবে আমরা যদি কারো দ্বারা প্রভাবিত হয়ে থাকি, মুগ্ধ হয়ে থাকি, বিমোহিত হয়ে থাকি, কি তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জায়গা স্বাভাবিক। সে এখানে দেখো, তাহলে সাবজেক্ট শি, ভার্ব সে অনুযায়ী ভার্ব হচ্ছে স্টার্টেড, ফিনিট ভার্ব। তিনি শুরু করলেন কি? অ্যাফেকশন ফর হিম, তার জন্য স্নেহ প্রদর্শন করা। এখানে সাধারণত স্টার্টেড, অর্থাৎ এই যে সাবজেক্টের আছে শি, একমাত্র সাবজেক্ট যার ফিনিট ভার্ব হলো স্টার্টেড, তাহলে এখানে শো ভার্বটি নন ফিনিট প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আসবে। সাধারণত কিছু ভার্ব রয়েছে, যেমন স্টার্ট, ঠিক আছে, স্টার্ট, বিগিন, তারপর হচ্ছে প্রিফার, এ ধরনের ভার্বগুলোর ক্ষেত্রে আমরা এর পরবর্তী যে ভার্বটি আসে সে ভার্বটি ইং ফর্ম ব্যবহার করে থাকি। আর তাছাড়া এভাবে মনে না রাখলেও নর্মালি এভাবে মনে রাখা যেতে পারে যে যখন কোনো বাক্যে কেবল একটি সাবজেক্ট থাকবে, সে অনুযায়ী একটি ভার্ব তো থাকবেই, এক্সট্রা অতিরিক্ত যে ভার্বগুলো থাকবে সেই ভার্বটি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আসবে। তবে যদি এমন হয় যে ভার্বটি, যে ফিনিট ভার্বটি রয়েছে আর এই নন ফিনিট ভার্বটি আরও পরে শুরু হবে, অনেক পরে শুরু হবে বা হতে পারে, এমন ভবিষ্যৎবাণী দেয়, সেক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তাহলে কী হলো এখানে? সে স্টার্টেড শোয়িং, অর্থাৎ এটি যখন আমরা লিখছি তখন কি অলরেডি আগে থেকেই তার প্রতি স্নেহ প্রদর্শন করা শুরু হয়েছে।
সেই জন্য এই যে শো ভার্বটি আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার করেছি। আমি আবার বলছি, কোনো একটি বাক্যে কেবল একটি সাবজেক্ট এবং সে অনুযায়ী একটি ফিনিট ভার্ব থাকে, তা বাদে এক্সট্রা যদি কোনো ভার্ব হয় দুটো অপশন আসতে পারে, একটি প্রেজেন্ট পার্টিসিপল, অপরটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো যেসব পাস্ট পার্টিসিপল যখন প্যাসিভ সেন্স কাজ করবে তখন পাস্ট পার্টিসিপল, আর যখন অ্যাক্টিভ সেন্স কাজ করবে বা এটাকে ইন্ট্রানজিটিভ ভার্বের কাজ করবে তখন অবশ্যই সেটি কি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। সে স্টার্টেড শোয়িং, হ্যাঁ এখানে অবশ্য প্রেজেন্ট পার্টিসিপল ঠিক না। দেখো স্টার্টেড শুরু করলেন, কি শুরু করলেন? শোয়িং অ্যাফেকশন ফর হিম। এখানে স্টার্ট ভার্বটির অবজেক্ট হিসেবে কাজ করছে শোয়িং অ্যাফেকশন ফর হিম, অর্থাৎ যখন কোনো ভার্ব, যখন কোনো প্রেজেন্ট পার্টিসিপল হোক, পাস্ট পার্টিসিপল হোক বা ইনফিনিটিভ হোক, অন্য কোনো একটি ভার্বের অবজেক্ট হিসেবে থাকবে তখন সেটি কিন্তু আর প্রেজেন্ট পার্টিসিপল নয়, সেটি জিরান্ড হিসেবে কাজ করবে। কারণ প্রেজেন্ট পার্টিসিপলের কাজ, যে কোনো পার্টিসিপলের কাজ অ্যাডজেক্টিভের মতো আচরণ করা, বাট জিরান্ডের কাজ হচ্ছে নাউনের মতো আচরণ করা। তাই এখানে যেহেতু শোয়িং অ্যাফেকশন ফর হিম স্টার্ট ভার্বটির অবজেক্ট হিসেবে এসেছে, কাজেই এখানে শোয়িং কি জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। আর জিরান্ড মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। নেক্সট, জেরি টেক ফর হিজ মাদার, জেরি টেক হার ফর হিজ মাদার। ওকে, এই যে জেরি কী করে, তাকে ওই যে লেখিকা যাকে এত স্নেহ করত, যিনি এত স্নেহ করতেন, যার প্রতি এই জেরি অনেক বেশি মানে হয়ে গেছে, বশ্যতা স্বীকার করেছে, হ্যাঁ ঠিক আছে। এই এক্ষেত্রে কি হয়েছে, জেরি টেক হার ফর হিজ মাদার, তাকে মানে লেখিকাকে তার মা হিসেবে গ্রহণ করেছে। তো নর্মালি তাহলে এই ভাবটি সিম্পল পাস্টে আসছে টুক, আই নাম্বার হচ্ছে কি টুক। নেক্সট, হি ফ্যাব্রিকেটেড আ লাই, অর্থাৎ প্রায়ই লেখিকাকে বলতেন আপনার চোখগুলো আমার মায়ের মতো, নাকটা আমার মায়ের মতো, তাই না, কানগুলো মায়ের মতো, আপনার গ্লোব আমার মায়ের মতো, এভাবে বলে বলে এবং তার নৈতিকতা দিয়ে ওই লেখিকার মন জয় করেছিল সেই ছোট্ট ছেলে জেরি। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবে ওই লেখিকাও যেহেতু তার আচার আচরণ অনেক বেশি মুগ্ধ ছিল, তাকে ওই জেরিকেও সন্তানের মতো মনে করত। তো যাই হোক, এই যে সে যে বলতো তার মা সম্পর্কে গল্পও তৈরি করতো, আসলে এটা গল্পই ছিল, এটা কল্পনা ছিল তার। ঠিক আছে, এই কল্পনা শক্তি দিয়ে সে যে তার মায়ের চিত্র এঁকেছিল তার সঙ্গে মিল খুঁজে পেয়েছে ওই রাইটারের, বা ওই রাইটারের কাছে তার মা সম্পর্কে কিছু মিথ্যা রচনা করেছিল, সেটাই বলছে হি ফ্যাব্রিকেটেড আ লাই। এবার লক্ষ্য করো সেক্ষেত্রে বন্ধুরা, ফ্যাব্রিকেটেড আ লাই তে কি লেখিকার হৃদয় জয় করতে, তো হৃদয় জয় করতে এটি কি জয়টা পরে হবে, তার আগে সে এই মিথ্যার আশ্রয় নিয়েছিল। জয় এখনও হয়নি, জয় হবে, সে আশায়, সেই উদ্দেশ্যে সে কিছু মিথ্যা রচনা করেছিল। অর্থাৎ লেখিকা হৃদয় জয় করতে, এই তে সাধারণত তে অর্থে যে ভার্বগুলো আসে এই ভার্বগুলো ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কি হচ্ছে এখানে যে নাম্বার, ফ্যাব্রিকেটেড আ লাই টু উইন হার হার্ট। যদি এমন লিখো উইনিং হার হার্ট, তার হৃদয় জয় করে সে মিথ্যা রচনা করেছিল, মিথ্যার জাল বুনেছিল, না, মিথ্যার জাল বুনেছিল সে তাকে জয় করার উদ্দেশ্যে, জয় করার জন্য। যেমন উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, উই ইট টু লিভ আমরা খাই, তার উদ্দেশ্য বাঁচার জন্য। ধরো আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গেলাম, টু বাই আ বল, একটি বল কেনার জন্য। অর্থাৎ নর্মালি উদ্দেশ্য অর্থে অর্থে যে ভার্বগুলো ব্যবহৃত হয় এগুলো ইনফিনিটিভ হিসেবে আসে। আর এভাবেও মনে রাখা যেতে পারে যে এই যে দুটো ভার্ব, একটি এখানে হচ্ছে কি ফ্যাব্রিকেটেড, আর একটি হচ্ছে উইন, কোন কাজটি অপেক্ষাকৃত আগে হচ্ছে, অবশ্যই ফ্যাব্রিকেটেড।
অর্থাৎ ফিনিট ভার্বটি। তাহলে যে ভার্বটি পরে অনুষ্ঠিত হবে বা হওয়ার উদ্দেশ্যে এটা করা হয়েছে সে ভার্বটি ইনফিনিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। যেমনটি এখানে হয়েছে, হি ফ্যাব্রিকেটেড আ লাই টু উইন হার হার্ট। ওকে, আমরা আরেকবার আসি। তাহলে এখানে এ নাম্বার আসলো কি, কেম। বিতে এসেছে লস্ট। সি ওয়াজ কমিটেড। নেক্সট ডি রিকলেক্ট, কুড রিকলেক্ট। নেক্সট in spite of his being he had developed a strong, yes, এফ নাম্বার এসেছে কি, ড্র থেকে ড্রিউ। এফ জি নাম্বার এসেছে ওয়াজ ইমপ্রেসড, প্যাসিভ ভার্ব হিসেবে বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ওয়াজ ইমপ্রেসড। নেক্সট শোয়িং, জিরান্ট হিসাবে শোয়িং। নেক্সট নর্মালি এসেছে এখানে টেক থেকে টুক, আর জি নাম্বার হয়েছে কি, টু উইন। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি তোমরা যে কোনো প্যাসেজ বিশ্লেষণমূলকভাবে পড়ো এবং অনুশীলন করো, আমি আশা করব যে কোনো প্যাসেজে রাইট ফর্মস অফ ভার্ব পূরণ করতে তোমাদের খুব একটা সমস্যা হবে না এবং যে কোনো পরীক্ষায়ও তোমরা ভালো করতে পারবে, কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারবে। আর তা যদি হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার এই ক্লাসটিতে একটা লাইক দেবে, তোমাদের ভালো লাগাদের সঙ্গে শেয়ার করবে। সর্বোপরি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আরও নতুন আইটেমের উপরে ইম্পর্টেন্ট ক্লাস উপহার নেবে। সেই আশায়, সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।